নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। আইন শৃঙ্খলার দিক থেকে 28টি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে ত্রিপুরা রাজ্য তৃতীয় স্থানে রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রাজ্যে অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে। শুক্রবার ওবিসি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণ পদক পুরস্কার ও বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ১ নং হলে ওবিসি কল্যাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণ পদক পুরস্কার ও বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক দীপক মজুমদার সহ ওবিসি কল্যাণ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন, ডক্টর বি.আর. আম্বেদকরের স্বপ্ন ছিল সকল অংশের মানুষের উন্নয়ন। দেশের বর্তমান প্রধানমন্ত্রী সেই কাজটা করেছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে না পারলে সমাজের উন্নয়ন হবে না, ফলে সমাজ পরিবর্তনও সম্ভব হবে না। সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প চালু করে যাচ্ছে। সকলকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাউকে পেছনে ফেলে কেউ এগিয়ে যেতে পারে না। সকল সম্প্রদায়ের লোকদের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। ডক্টর বি.আর. আম্বেদকরের দেখানো পথে সকলকে এগিয়ে যেতে হবে বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বর্তমান সরকার সকলকে নিয়ে চলতে চায়, সে দিশায় সরকার কাজ করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। আইন শৃঙ্খলার দিক থেকে 28টি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে ত্রিপুরা রাজ্য তৃতীয় স্থানে রয়েছে। সকল অংশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। স্বসহায়ক দলের মাধ্যমে গ্রামীণ এলাকায় মহিলাদের স্বাবলম্বী করা হচ্ছে। প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন, দেশে গরিব, কৃষক, মহিলা ও যুবক এই 4 জাতের উন্নয়ন হলে তবে দেশের উন্নয়ন হবে। এই ওবিসি দপ্তর কি কি কাজ করছে সেগুলো কিন্তু আমরা জানলাম, তার একটা সম্যক ধারণা আমাদের হয়ে গেল। আমরা ডক্টর বি.আর. আম্বেদকর যে চেয়েছিলেন যে সমতা থাকতে হবে সবার মধ্যে, সব মানুষের উন্নয়ন, উনি যেটা ওনার স্বপ্ন, সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজিও সে বাস্তবায়নের ক্ষেত্রে সেই কাজটা করছেন। আমরা জানি যে আমাদের পণ্ডিত দীনদয়ালজি উনি বারবার বলছেন যে আমাদের যে বেনিফিশিয়ারি স্কিম, যে স্কিমগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট আমরা করছি, সেগুলো যেন লাস্ট মাইলে যে ব্যক্তিরা আছেন, বিশেষ করে যারা পশ্চাৎপদ শ্রেণীর ব্যক্তিরা আছেন, তাদের কাছে যতক্ষণ ধরে আমরা না পৌঁছবো ততক্ষণ ধরে সেই সমাজের উত্তরণ হবে না এবং সমাজ পরিবর্তনের কথা উনি যেটা বলেছেন সেটা সম্ভব হবে না। সেই দিশায় আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি সেই কাজটা করছেন। বিভিন্ন সময়ে ভিন্ন যে স্কিম উনি করছেন, আমরাও ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা বিভিন্ন স্কিম আমরা করে থাকি। এখানে অনেক বিষয়ে কথা হয়েছে যে কিভাবে গোল্ড মেডেল প্রদান করা হয় যারা ছাত্রছাত্রীরা যারা আছেন এই ওবিসি গোষ্ঠীর। এখানে একটু আগে আমি কথা বলছিলাম মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যে কত পার্সেন্টেজ ওবিসি আমাদের ত্রিপুরাতে আছে। তো সেন্সাস তো অনেক আগে হয়েছে, এরপরে আর তো সেন্সাস হয়নি। এখন পর্যন্ত যা দেখলাম প্রায় 24.5% আমাদের এখন ওবিসি সম্প্রদায়ের ভুক্ত লোক আমাদের ত্রিপুরাতে আছে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে আমাদের মনে হয় একটা বিরাট পার্সেন্টেজ কিন্তু পপুলেশনের ওবিসি সম্প্রদায়ভুক্ত। কাজে কাউকে কোনো অবস্থায় পেছনে ফেলে আমি সামনের দিকে এগিয়ে যাব সেটা কিন্তু সম্ভব নয়। সবাইকে আমরা সবসময় বলি সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, প্রধানমন্ত্রীজি বারবার বলেন। সবাইকে নিয়ে আমরা সবার যদি উন্নতি হয় তবেই কিন্তু আমরাও যে ফিল গুড, যে একটা ভালো বোধ করা যে আমরা এমন একটা সমাজে আছি যে আমরা সবাই ভালোভাবে আছি। পরে মুখ্যমন্ত্রী ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার ও বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে এদিন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তন টিভি।
গত আগস্ট মাস থেকে উত্তপ্ত বাংলাদেশ। 8ই আগস্ট পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পদত্যাগ করার পর বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্কের উপর ব্যাঘাত ঘটেছে ভারতের। বিগত দিনে বাংলাদেশ থেকে ত্রিপুরায় প্রচুর পরিমাণে মাছ আমদানি হতো। পাশাপাশি ভারতের উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে বাকি মাছ আমদানি করে 1,15,000 থেকে 16,000 মেট্রিক টন মাছের চাহিদা প্রতি বছর মেটানো হতো। কারণ বছরে রাজ্যে মাত্র 83,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। কিন্তু বর্তমানে অশান্ত বাংলাদেশ থেকে মাছ ত্রিপুরায় কত পরিমাণে আসছে তার হিসেব নেই মন্ত্রী সুধাংশু দাসের কাছে। কারণ মন্ত্রী সুধাংশু দাস শুক্রবার রাজ্য অতিথিশালায় মৎস্য দপ্তরে নিয়ে বৈঠক করতে বসার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হতভম্ব হয়ে পড়েন তিনি আরও জানিয়েছেন, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের মৎস্য চাষিদের। প্রায় 1,350 কোটি টাকা ক্ষতি হয়েছে। এর মধ্যে আপাতত রাজ্য সরকারের পক্ষ থেকে 10 কোটি টাকা সহযোগিতা করা হয়েছে। বাকি ক্ষয়ক্ষতির পরিমাণ কেন্দ্র সরকারকে অবগত করা হয়েছে। অবিলম্বে হিসাব নিকাশ করে বাকি আর্থিক সহযোগিতা করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি আরও জানিয়েছেন, ত্রিপুরার মাছের চাহিদা বাড়াতে দপ্তরের কর্মীদের সাথে আলোচনা হয়েছে। দ্রুত মাছের চাহিদা কিভাবে পূরণ করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। কারণ দিন দিন রাজ্যে মাছের চাহিদা বাড়ছে। চাহিদা তুলনায় যোগান অনেক কম হওয়ায় মাছের মূল্য বাজারে সাধারণ মানুষের নাগালের বাইরে। এখন দেখার বিষয় দপ্তর আগামী দিনে কতটা সফলতা অর্জন করতে পারে। আমাদের স্টেট লেভেল রিভিউ মিটিং হবে সেকেন্ড টাইম এই বছরে। তো আমাদের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে গত 3 বা 4 মাস যাবৎ আমরা ফিশারি ডিপার্টমেন্টে যে টার্গেট রেখেছিলাম ডিস্ট্রিক্ট ওয়াইজ বা সাব ডিভিশন ওয়াইজ, এটা কী পরিমাণের হয়েছে কাজ, কতটা প্রোগ্রেস রয়েছে, কোনো জায়গাতে কোনো রকমের কনস্ট্রেন্ট আছে কি না এই বিস্তারিত বিষয়ের উপর আলোচনা হবে। তার পাশাপাশি আপনারা সবাই জানেন গত অগাস্ট মাসে এই রাজ্যে একটা ভয়াবহ বন্যায় রাজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মৎস্য চাষি যারা আছেন তাদের খুব বেশি ক্ষতি হয়েছে। তো এই ব্যাপারেও আমাদের সরকার যা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা কতটা বাস্তবায়িত করতে পেরেছি, আমরা কতটা সাহায্য দিতে পেরেছি, আর কি আমরা দিতে পারবো, এই সমস্ত বিষয় নিয়েও আমাদের চর্চা হবে মিটিংয়ে। সর্বোপরি রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা এবং রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে মাছ চাষের মাধ্যমে স্বনির্ভর করে তোলা, এই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের আলোচনা হবে। এবং ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত চেষ্টা করছে রাজ্যে যাতে মাছের চাহিদা যেটা রয়েছে তার যোগান আমরা দিতে পারি। যদিও অনেকটাই টাফ আমাদের জন্য এবং এই বছর আমাদের অনেকটাই কষ্ট পেতে হবে, কারণ প্রচুর মাছ এই বন্যার জলে ভেসে গেছে, যেটা আমাদের রাজ্যের অভূতপূর্ব ক্ষতি হয়েছে আমি মনে করি। তবুও আমরা চেষ্টা করছি এবং সার্বিক বিষয় নিয়ে আজ আমরা কথা বলব। ট্রিপল ইঞ্জিনের সুশাসন জমানায় রক্ষকই হলেন ভক্ষক। অপহরণকারীদের কাছ থেকে ঘুষ নিয়ে 1 মাস ধরে তালবাহানা করছিলেন সোনামুড়া থানার ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ। অবশেষে নাবালিকা মা বাবা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করলেন অপর্ণা দেবনাথ। কিন্তু অভিযুক্ত অপহরণকারীদের জালে তুলতে অনীহা প্রকাশ করেছেন এই মহিলা ইন্সপেক্টর, এমনটাই অভিযোগ নাবালিকার পরিবারের। পুলিশের গাফিলতি আর সহ্য করতে না পেরে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে 1 মাস পর মেয়েকে খুঁজে পেলেন সোনামুড়া খেদাবাড়ি এলাকার আব্দুল হালিম। অভিযোগ, তার মেয়েকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা, আর তাদের প্রশ্রয় দিয়েছেন সোনামুড়া থানার ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ। এমনটাই অভিযোগ মেয়ের মা বাবার। ঘটনার বিবরণে জানা যায়, গত 10 অক্টোবর সোনামুড়া থানার খেদাবাড়ি এলাকার আব্দুল হালিমের মেয়েকে রাতের বেলা দুষ্কৃতিকারীরা বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। তারপর 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সোনামুড়া থানায়। ইন্সপেক্টর অপর্ণা প্রথমে মামলা নিতে রাজি হননি, পরে চাপে পড়ে মামলা নিলেও 1 মাস অতিক্রান্ত হয়ে যায়। নাবালিকা মেয়েকে উদ্ধার করতে ব্যর্থ হন অপর্ণা। নানাভাবে তাল বাহানা করে অজুহাত দেখিয়ে চলেছেন তিনি। দীর্ঘদিন মেয়ে উদ্ধার না হওয়ায় মেয়ের বাবা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়। মুখ্যমন্ত্রীর চাপে মেয়েকে উদ্ধার করতে নির্দেশ দেন সিপাহীজলা জেলার এসপির নির্দেশে মেয়েটিকে উদ্ধার করলেও এই মামলার তদন্তকারী অফিসার অপর্ণা দেবনাথ কিন্তু আটক করেনি অপহরণকারীদের। এখানে হাস্যকর নাটক সাজায় ইন্সপেক্টর অপর্ণা। 1 মাস পর নাকি মেয়েটিকে সোনামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেন। ছেলে পক্ষ থেকে মোটা অর্থ হাতিয়ে মেয়েকে এতদিন উদ্ধার করেনি বলে অভিযোগ করেন মেয়ের বাবা এবং মা। এখন মুখ্যমন্ত্রীর চাপে পড়ে শুধু মেয়ে উদ্ধার, গ্রেপ্তার হয়নি দুষ্কৃতিকারীরা। এতদিন গার্জিয়ান যে ফলা নিছে এই ফলার বাই ধরন আসামি দত্তাছে না, তো এখন মাই আমরা ছাড় দিছে, তো এই আসামির বিরুদ্ধে আমি রিপোর্ট চাইছি,
এই আসামিরা অক্ষণ হাজির করতে তো মাইয়া নিম আমি নিতাম না। মেয়ের কই পাইছে কয় তারা? মেয়ে পাইছে হসপিটাল নিচে পাইছে। এতদিন পরে হসপিটাল নিয়ে কিভাবে আইছে জিজ্ঞেস? এটা তো জিজ্ঞেস যে আমার বঞ্জামে মানা করছে। আমি মানে কি মনে হয় আপনার ম্যাডাম এতদিন উদ্ধার করতে হলো না? এতদিন ম্যাডামে ঘুষ খাচ্ছে, ওই তো ঘুষ খাচ্ছে ম্যাডামে। আর আপনি মানে আগে আসামি ধরতে গেছিল নি ম্যাডাম? হ্যাঁ গেছিল, যাই সারি পাইছি না। মেয়ের বাবার কাছে করতেছে পাইতেছি না, আমরা কিতা করতাম। তো আমরা ফেসাদ দিয়েছি আর মুখ্যমন্ত্রী কাছে আমরা গেছি, আর মুখ্যমন্ত্রী ফেসাদ দিয়েছি এখন যে ম্যাডাম এই মেয়ে ফলার বাহারে মারে আর হাজির করে আনছে। গ্রেপ্তার করছে না করণ লাগবো, মানে এটা আমি সুস্থ বিচার চাই। তারা এমন একটা কথা সম্ভব না, মেয়ে যে সময় নিয়ে আইয়ে বড় শিক্ষা দিছে, শিক্ষার সাথে সাথে আমরা বাড়িওয়ালা লোকজন উড়িয়ে পরে দেখতে আসি যে একটা গাড়ি ওই দিকতে বাইরে চলিয়েছে। সকালে খবর পাইছি যে অমুকে নিয়ে এসে। কি মনে হয় ম্যাডামের কোনো মেয়ে আছে? হ্যাঁ, বোঝা যাইতেছে তখন ম্যাডামের কারণেই এতদিন পর্যন্ত আমার মেয়েটার আমি পাইনি। মুখ্যমন্ত্রীর চাপে পড়ে কি আপনার মেয়ের এখন বোঝা যাইতেছে মাননীয় মুখ্যমন্ত্রীর চাপে মেয়েটার হাজির করাইছে। আসামি হাজির হোক, আসামিরও বিচার হোক, যারা গাফিলতি করছে তারও বিচার হোক। কার গাফিলতি আছে বলে মনে হয়? আমার তো মনে হয় ম্যাডামের গাফিলতি আছে। অপর্ণ বাঁচতে নাবালিকা মেয়েকে দিয়ে বলাচ্ছে যে তাকে কেউ অপহরণ করেনি, সে বাবা মার উপর রাগ করে চলে যায়। এমনই গল্প যেন সবাইকে শোনায়, মেয়েকে চাপ দেয়। শান্তন টিভি। কোথায় প্রশাসন, কোথায় সরকার? সুশাসনে বুলি ছড়িয়ে বলিন অসহায় পরিবারের সহযোগিতা। কারণ দীর্ঘ 3 মাস ধরে পায়ের যন্ত্রণায় অতিষ্ঠ এক রাজমিস্ত্রি। তার নাম নসু মিয়া, সোনামুড়া 3 নং ওয়ার্ডের বাসিন্দা। গত 3 মাস আগে কাজ করতে গিয়ে রডের খোঁচায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। তারপর থেকে বিছানায় শয্যাশায়ী। যা আর্থিক সম্বল ছিল তার ঢেলে চিকিৎসা করে সুস্থ হয়ে উঠতে পারেননি। দিনে দিনে তার পা অচল হয়ে পড়ে আছে, পচন ধরেছে। বিছানা থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এভাবে চলতে থাকলে একদিন চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে এই অসহায় রাজমিস্ত্রিকে। রাজমিস্ত্রির স্ত্রী জানিয়েছেন, এলাকার চেয়ারম্যান থেকে শুরু করে সরকারের কাছে বহুবার দাবি করেছেন, কিন্তু স্বামীর চিকিৎসার খরচ কেউ বহন করতে চাইছে না। কিন্তু এভাবে চলতে থাকলে স্বামীকে ঘরে ফেলে রেখে তিনি অন্যথায় কাজের উদ্দেশ্যে যেতে পারছেন না। আগামী দিনে না খেয়ে মরার উপক্রম হয়ে দাঁড়াতে পারে। প্রশাসনের কাছ থেকে একটাই অনুরোধ, যদি স্বামীর চিকিৎসার ব্যয় ভার বহন করে তাহলে সুস্থ করে তুলতে পারবে। এদিকে অসহায় নসু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়ে। তার আর্থিক অবস্থা যে কতটা দুর্বল সেটা সে আর মুখ ফুটে বলতে পারছিল না। এ দৃশ্য দেখে এলাকার গুঞ্জন উঠতে শুরু করেছে। জনপ্রতিনিধি এবং সরকার মানুষের কোনো দিনের জন্য যদি সহযোগিতা হাতটুকু বাড়িয়ে দিতে না পারে, তাহলে কিভাবে বিকাশ ত্রিপুরার স্বপ্ন দেখতে পারে সরকার? মন্ত্রী, চেয়ারম্যান থেকে শুরু করে এলাকার বিধায়ক সকলে বিলাসবহুল গাড়ি নিয়ে জনপ্রতিনিধিদের টাকায় দিন কাটাচ্ছে। আর আমজনতা কি হাল সেটা নসু মিয়াকে দেখলে বোঝা যায়। কবে পড়ছিল এতটুকু? কি কাজ করেন? রাজমিস্ত্রির কাজে গিয়ে রডের টুকরা পড়ছে। তারপরে কি হয়েছে পায়ে? এখন কি সমস্যা হয়? আমার স্বামী কাজ দেয়া রডের ভিতরে পাড়া পড়ছে, ইনফেকশন হয়ে। এখন টাকার লাগিয়ে চেয়ারম্যানের কাছে গেছি, তারা কোনো সাহায্য সুবিধা করছে না। এরপর আমরা স্বামীর টাকার লেগে চিকিৎসা করতে পারিনি। আমার পরিবারে কেউ নেই, আমি একটা কাজ করে খাই। তার কাছে নিচে যা পাচ্ছি তা দিয়ে চিকিৎসা করছি, আর পারি না। এখন সরকারের কাছে আবেদন করছি, তারা কোনো সাহায্য সহযোগিতা করে না। আমার গরিব মানুষ কাজ করতে যে বেটা হয়ে আছে, টাকা পয়সা লেগে চিকিৎসা করতে পারে না। যা আসতো তা নিয়ে চিকিৎসা করে বাড়িতে বইয়া রয়েছে। ও বোর্ডও কাজ করে খায়, স্বামীরে ভালো কোনো দিকে যেতে পারে না। ঘরে পায়খানা ভাচ্চাট সবকিছু ঘরে ঘরে কি করে চিকিৎসা করে না। আমরা জনগণের সবাই মিলে যদি সহযোগিতা করতে হয়, বালা করে আনন্দ যাবো। জাগো মহিলা কমিশন জাগো। শিশু নির্যাতন, ধর্ষণ, বধূ হত্যা,
নারী ঘটিত বিভিন্ন অপরাধের পরেও মহিলা কমিশন পুরোপুরি নির্বিকার, এমনটাই স্লোগান তুলে শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে বিক্ষোভ মিছিলে শামিল হল সদর জেলা মহিলা কংগ্রেস কমিটি। মুখে কালো ফিতা বেঁধে এদিন বিক্ষোভ মিছিল সংগঠিত করে মহিলা কমিশনের যান মহিলা কংগ্রেস কর্মী সমর্থকরা। সদর মহিলা কংগ্রেস সভানেত্রী জানান, চারিদিকে মহিলাদের উপর নির্যাতন চলছে, বিবস্ত্র করে মহিলাদের উপর পাশবিক লালসা মেটাচ্ছে দুর্বৃত্তরা। কিন্তু রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা ঘুমাচ্ছেন, তিনি মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না। তাই মহিলা কমিশনের চেয়ারপারসনের ঘুম ভাঙানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে সদর জেলা মহিলা কংগ্রেস। উনার কাছে দাবি থাকবে তিনি যাতে মাঠে নেমে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য ভূমিকা গ্রহণ করেন, না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, গত কয়েকদিন আগে নারী নির্যাতনের ঘটনার খবর প্রকাশের সময় রাজ্যের মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল শান্তন টিভি। মহিলা কমিশনের ব্যর্থতা খবরের মাধ্যমে প্রকাশ হওয়ার পরে এবার মহিলা কংগ্রেস প্রতিবাদে সরব হয়েছে। জায়গায় মহিলারা নির্যাতিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ওদেরকে বিবস্ত্র করে ধর্ষণ করা হচ্ছে। তো আমরা আজকে এই প্রতিবাদে আমরা মহিলা কমিশনের সামনে একটা বিক্ষোভ করব, কারণ মহিলা কমিশন নিস্তব্ধ ঘুমাচ্ছেন। উনি চতুর্দিকে যে রকম ঘটনা হচ্ছে উনি কিছুই এই সম্বন্ধে কিছু বার্তা আমাদেরকে দিচ্ছেন না, মহিলাদের সুরক্ষাও দিতে পারছেন না। ওনাকে আমাদের জাগাতে হবে। আজকে আমরা জাগানোর জন্য আজকে আমরা সদর মহিলা কংগ্রেস সবাই আমরা আজকে রাস্তায় নেমেছি। ষষ্ঠ শ্রেণীর 3 নাবালিকাকে অপহরণ, অচৈতন্য অবস্থায় ফেলে রাখা হয় রাবার বাগানে, পরে উদ্ধার হয় 3 নাবালিকা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর 3 নাবালিকা ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তী সময় উদ্ধার করতে সক্ষম হয় তাদের পরিবারের লোকজন। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর 3 নাবালিকা ছাত্রীকে হাইস্পিড ব্যাটারি চালিত অটোতে তুলে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েত এলাকায়। 3 ছাত্রী শ্রীভূমি বিদ্যা ভবন এইচএস স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পাঠরত। 3 ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় একটি হাই স্পিড ব্যাটারি চালিত অটো নিয়ে তাদের পথ আটকায় একদল দুষ্কৃতী। তারপর 3 নাবালিকাকে বলপূর্বক অটোতে তুলে অপহরণ করে অচৈতন্য করে বলে অভিযোগ। পরে অপরদিকে রাধাপুর লবণ ফ্যাক্টরি সংলগ্ন রাবার বাগান এলাকায় 3 নাবালিকা ছাত্রীকে ফেলে চলে যায় দুষ্কৃতিকারীর দলটি। পরে নাবালিকারা অসুস্থ অবস্থায় কোনো মতে পাশে থাকা নিরঞ্জন শুক্লবুদ্ধির বাড়িতে গিয়ে আশ্রয় খুঁজলে বাড়ির মালিক স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় নিয়ে 3 নাবালিকার পরিবারের সাথে যোগাযোগ করেন। সাথে সাথে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে অপহৃত 3 নাবালিকা জানায় তারা অটোতে ওঠার পর আর কিছু বলতে পারে না। তারা বলছে মনে ছিল আমাদের সঙ্গে ছিল, তো আমি বলছি না আমরা যেতাম না। তো তারা আমরা ট্রেনে তুলেছে, তারপরে আমি চাপাতি বাগান দিয়েছি, তারপরে ওখানে আসছি, তারপরে আটকাতে টুকটুক ড্রাইভারটা কি তোমরা স্কুলের সামনের থেকে তোমরা কইছে টুকটুকে ওঠার লিগে? একটু পরে। তোমরা কি ওই টুকটুক ড্রাইভারের কথায় রাজি হইছিলা না না করছিলা? না, চিন্তাই নেই ওই লোকটাদের না, মানে এরপরে জোর জবরদস্তি তোমরা উঠেছে। পাশে কিছু চা পাতা বাগান দেখেছে, দুধারে চা পাতা বাগান দেখেছে, দেখার পরে একটা সরু গলি রাস্তা দিকে নিয়ে গেছে দেখছি। তো অ্যাপ্রক্সিমেট যে এখানে যে অটোটা যখন ঘুরানোর পরে আমি যেটা আইডিয়া করেছি যে ঘুরানোর পরে এখানে বাঁদিকে দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা গিয়ে আমাদের পুলিশ রিজার্ভে গিয়ে পড়ে। তো আমি আইডিয়া করেছি যে ওই রাস্তা দিয়ে গিয়েছে, কারণ ওইদিকে হলে আপনার আছে, ওই চাপাতি বাগান আছে, আর তো ওইদিকে চাপাতি বাগান নেই। তো চাপাতি বাগান আছে, চাপাতি বাগানে সোজা যাওয়ার পরে একটা সরু রাস্তা দিয়ে ঢুকেছে। আমি অ্যাপ্রক্সিমেট আইডিয়া করেছি হয়তো মনে হয় ওই যে অপু সপুজে দাদা ওদের বাড়ির ওই দিকেই মনে হয় ঢুকেছে, একটা আইডিয়া করেছি আর কি। তো ওই দিকেই মনে ঢুকেছে। এরপরে তো আর তারা ওরা আর কিছু বলতে পারে না। এরপরে ওদেরকে ওরা ওই পিছনে রাস্তাটা ওই যে লবণ ফ্যাক্টরি এখানে যে 3মুখী, ওই 3মুখী এখানে হঠাৎ করে তাদের একটু সেন্স পেল যে আমরা তখন বাড়িতে কোথায় যাবো। ওরা কিছু বলে, আমি বললাম যে তুমি একটু চিৎকার করো না, কেন চিৎকার করলে তো বিষয়টা এইভাবে হয়েছে। তো যে যারাই কিডন্যাপ করুক, আমি 51% আমরা যেটা সবাই শুনেছি 51% আমরা একটা আইডিয়া করতে পারি, যেমন কৈলাসহরের দিকেরই কেউ না কেউ অ্যাটাক করেছে। তো হাই স্পিডের টুকটুক ছিল।
তো আমার সবার কাছে একটা বিনম্র অনুরোধ থাকবো, প্রশাসনের কাছে অনুরোধ থাকবো, আমরা এনি হাউ এন্ড এনিওয়ে এই টুকটুককে বের করতে হবে এবং এই যে ক্রিমিনালগুলোকে বের করে আমরা সঠিক শাস্তি দিতে হবে, নইলে কিন্তু আমাদের কিন্তু নেক্সট প্রজন্মের জন্য আমাদের বিপদ আছে। আমি সবার কাছে বিনম্র অনুরোধ, এটা সরব করে দেখতে হবে, এটাকে তুচ্ছ করে দেখলে হবে না। তবে অটোটি হাফলং চা বাগান এলাকায় দিয়ে গেছে। এ মর্মে পুলিশ অপহরণের একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখছে মাত্র কয়েক ঘণ্টা অপহরণ করে রাখার পেছনের আসল রহস্য কি। গোটা ঘটনায় দেওয়ান পাশা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলেছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। কোথায় গিয়ে পৌঁছেছে রাজ্যের আইন শৃঙ্খলা? আগরতলা শহরের বুকে ইঞ্জিনিয়ারকে অপহরণ করে মারধর করার রেশ কাটতে না কাটতে এবার 3 ছাত্রীকে অপহরণ করে নিল দুর্বৃত্তরা। পুলিশ প্রশাসনের কর্তব্যের গাফিলতিতে আইনশৃঙ্খলা যে প্রশ্নের মুখে সেটা আর বলার অপেক্ষা রাখে না। শান্তন টিভি। জিরানী রেল স্টেশন থেকে আটক 6 বাংলাদেশি নাগরিক। ধৃতদের মধ্যে 3 জন পুরুষ এবং বাকি 3 জন তৃতীয় লিঙ্গের নাগরিক। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জিরানিয়া রেল স্টেশন থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ, রেল পুলিশ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে 6 জন বাংলাদেশি নাগরিককে আটক করে। ধৃতরা অবৈধভাবে রাজ্যে আসে। তারা বহিরাজ্যে যাওয়ার জন্য জিরানিয়া রেল স্টেশনে আসে। ধৃতরা প্রথমে জানায় তাদের বাড়ি বিশালগড়। পরবর্তী সময় দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ধৃতরা স্বীকার করে তাদের বাড়ি বাংলাদেশে। তারা মুম্বাই যাওয়ার জন্য অবৈধভাবে রাজ্যে এসেছে। আগরতলা জিআরপি থানায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃতরা হল ইকলাস মিয়া, রুবায়েত হোসেন ওরফে সিমি, জাকিরা ওরফে মনা, জাকারিয়া, তানভীর আহমেদ ও মোহাম্মদ মমিনুল হক। দুপুরবেলা একটা খবর আসে যে বিশেষ করে জিরানিয়া রেল স্টেশনে দিয়ে কিছু বাংলাদেশি লোক যেতে পারে যারা অবৈধভাবে এসেছিল আর কি ভারতে। তো এই সুবাদে যখন আমরা খবর পাই, আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা এবং আমাদের যে বিএসএফ আছে এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে, আমরা আগরতলা রেল স্টেশন থেকে জিরানিয়া রেল স্টেশনে যাই। তো যেমাত্র বিকালবেলা হলো তখন এই 6 জন তারা সন্দেহভাজন ভাবে স্টেশনে ঢুকে এবং 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিটও নিয়েছে তারা। তো তারপর তাদের গতিবিধি সন্দেহজনক দেখে আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে থাকি তাদের বাড়িঘর কোথায়। কিন্তু প্রথমে তো তারা বলছিল যে তাদের বাড়ি বিশালগড়ে, এরকম বলছিল। কিন্তু তারপর আমরা দফায় দফায় যখন জিজ্ঞেস করলাম তখন তারা এক কোর্টে স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল এবং সবাই গতকালকেই 6 তারিখ রাত্রেই তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা সবাই মুম্বাই যাবে, এরকম বলছে আর কি। তো আমরা এই সুবাদে আমরা আগরতলা জিআরপি থানাতে তাদের এগেনস্টে একটা মামলা নেই, যার মধ্যে নতুন যে আছে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। কৈলাসহরের বোলাবাসা এলাকায় এক বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি টিভি। জানা যায়, এলাকার বাসিন্দা দিগেন্দ্র মালাকারের বাড়িতে শুক্রবার সকালে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ ঘটে। বাড়ির লোকজন ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার শুরু করলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। পরবর্তী সময় স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভায়। স্থানীয় এক ব্যক্তি জানায়, দিগেন্দ্র মালাকারের বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ ঘটে। আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষ করে স্থানীয়রা আগুন নেভানোর কাছে ঝাঁপিয়ে পড়ে। দমকল বাহিনীর কর্মীরা বড় গাড়ি নিয়ে আসে, কিন্তু রাস্তা সরু হওয়ার কারণে গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে দমকল বাহিনীর কর্মীরা স্থানীয়দের সাথে মিলে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে সময় মতো আগুন নিভিয়ে ফেলার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কাজের জায়গায় আসছিলাম, আমার মিসেস আমারে ফোন করছে আমার বাড়ির পিছনে আগুন লাগছে। আইয়া দেখি আমাদের বাড়ির পিছনে দিগেন্দ্র মালাকার যার বাড়িতে আগুন লাগছে শর্ট সার্কিট থেকে। আইয়া দেখি বাড়ির লোকজন, আশেপাশের লোকজনে জল দিয়া আগুন নিভাইছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফায়ার ব্রিগেড আইছে, কিন্তু ফায়ার ব্রিগেড একটু পরে আইছে। ফায়ার ব্রিগেডের বড় গাড়ি নিয়ে এসে কিন্তু রাস্তা ছোট হওয়ার কারণে ফায়ার ব্রিগেড ঢুকতে পারে নাই। তারা আইয়া যথেষ্ট সাহায্য করছে, যতটুকু পারছে তারা সাহায্য করছে। আইয়া দেখলাম যে ঘরে টিভি জ্বলছে, শোকেস জ্বলছে, শর্ট সার্কিট থেকে কারেন্ট ধরেছে। এই রাজ্যের অবস্থা ভয়ঙ্কর। কোনো কিছু বলার মতো অধিকার সাধারণ মানুষের নেই।
কোনো কিছু বলতে গেলে শারীরিকভাবে বা মানসিকভাবে নিগৃহীত হতে হয়, এমন অবস্থা ত্রিপুরা রাজ্যে কখনো ছিল না। রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে সাংবাদিক সম্মেলন করে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়ন ভট্টাচার্য রাজ্যের যে সংহতি যাত্রা চলছে তা 31 অক্টোবর থেকে 19 নভেম্বর পর্যন্ত চলবে বলে জানান। যে সংহতি যাত্রা বের হয়, এই যাত্রা জয়ন ভট্টাচার্যের বাড়ির সামনে একদল উচ্ছৃঙ্খল শাসক দলীয় বিজেপির গোষ্ঠীর যুবক আক্রমণ চালায়। এমনকি কংগ্রেসের কর্মীরা সেখানে বসে আড্ডা দেয়, যেখানে চা খায় সেসব দোকানের উপর আক্রমণ অব্যাহত রাখে। এই প্রতিহিংসামূলক রাজনীতি ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে রাজনীতি করতে প্রত্যেকের প্রতি আহ্বান জানান জয়ন ভট্টাচার্য। তিনি আরো জানান, এই প্রতিহিংসামূলক রাজনীতি করে উনাকে দমিয়ে রাখা যাবে না, শেষবিন্দু পর্যন্ত মানুষের জন্য সংগ্রাম চালিয়ে যাবেন। ধর্মনগরে বর্তমান বিধায়ক এবং রাজ্য বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেনকে পরোক্ষ সমালোচনা করতে পিছু পা হননি। ধর্মনগরে এখন প্রধানমন্ত্রীর ছবি থাকে না, মুখ্যমন্ত্রীর ছবি থাকে না, শুধু থাকে একজনের ছবি বিভিন্ন স্থানে। আরক্ষা দপ্তরের জানানো হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা থেকে বিভিন্ন ফুটেজ দেওয়া হয়েছে। আইনের প্রতি আস্থা আছে, তাই আরক্ষা দপ্তর সঠিক পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশাবাদী। করতে চাই যারা বিজেপি করছেন, যে বন্ধুরা বিজেপি করছেন তাদেরকেও সবিনয় বলবো, প্রতিহিংসা রাজনীতি ছাড়ুন। বিজেপির সবাই এর জন্য দায়ী না। এটা উচ্ছৃঙ্খল কিছু লোক এই ধর্মনগরকে অশান্ত করে তুলছে। এই ধর্মনগর থেকে তো আপনারা দেখেছেন মাননীয় কালিদাস দত্ত, শ্রদ্ধেয় অমরেন্দ্র শর্মা মহোদয়, শ্রদ্ধেয় অমিতাভ দত্ত মহোদয় স্পিকার হয়েছেন, ডেপুটি স্পিকার হয়েছেন। এরকম উচ্ছৃঙ্খল পরিবেশ ধর্মনগরে ছিল না। এই উচ্ছৃঙ্খলতার মূল কারণ আমরা যেটা মনে করি, এটা হচ্ছে মানুষের যে সমস্যা আছে, দৈনন্দিন যে সমস্যা আছে, মানুষের যে চাহিদা আছে, ধর্মনগরের যে চাহিদা আছে, ধর্মনগর যে সংস্কৃতির শহর, আজকে সেটা প্রশ্নচিহ্নের মুখে। তার জন্য ধর্মনগরের সুশীল সমাজ, ধর্মনগরের আপামুর জনগণের কাছে আবেদন রাখবো, এই যে অরাজকতা পরিবেশ তৈরি হয়েছে, এতে আপনারা বেরিয়ে আসুন, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করুন। গণতান্ত্রিক অধিকার আজকে বিপর্যস্ত, সেই কারণে আপনাদেরকে ডাকা। এবং আপনারা এই বিষয়গুলো, আমার যে আবেদনটা, আমি জীবনের শেষ রক্তবিন্দু অবধি ধর্মনগরের মানুষের স্বার্থে, ধর্মনগরের মানুষের যে সমস্যাগুলো, সেই সমস্যা সমাধানের জন্য লড়াই করছি, আগামী দিনও করব। হুমকি চমকিয়ে আমাকে রোধ করা যাবে না, আমাকে স্তব্ধ করা যাবে না। সিপিআইএম এর কমলপুর মহকুমা কমিটির সম্মেলন চলতি মাসের অনুষ্ঠিত হতে চলেছে। গত 27 অক্টোবর মহকুমা কমিটির অন্তর্গত 10টি অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। মহকুমা কমিটির সম্মেলনকে সামনে রেখেই আজ কর্মচারী সমন্বয় কমিটির কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস। তিনি জানান, মহকুমার পর জেলা ও রাজ্য কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর তাদের পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে আগামী 2 থেকে 6 এপ্রিল তামিলনাড়ুর মাদুরাই এলাকায়। আজকের অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য রঞ্জিত ঘোষ, কল্যাণী রায়, নারী নেত্রী খনা দাস, রণবিজয় দত্ত, অমর ভট্টাচার্য সহ অন্যান্যরা। কমলপুর মহকুমার 24তম সম্মেলন এই নভেম্বর মাসে আমরা সংগঠিত করব। এই সম্মেলন উপলক্ষে আমরা আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করছি। তাতে আমাদের লক্ষ্যমাত্রা প্রায় 100 রক্তদাতা রক্তদান করবেন। আমাদের মহকুমার 10টি অঞ্চল রয়েছে। আমরা গত 27 অক্টোবর 10টি অঞ্চল সম্মেলন আমরা সম্পন্ন করেছি। তারপরে আমাদের মহকুমার সম্মেলন, পরবর্তী ধাপে জেলা রাজ্য সম্মেলন। আমাদের এবারের পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর মাদুরাই শহরে 2 থেকে 6 এপ্রিল। তাকে ভিত্তি করেই গোটা দেশের সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা যুক্ত হয়েছি। আমরা আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটা বিভেদের রাজনীতি প্রতিহত করো, সম্প্রীতির রাজনীতিকে শক্তিশালী করো, এই আহ্বান জানিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করছি। 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল আমরা বাঙালি পশ্চিম জেলা কমিটি। শুক্রবার আমরা বাঙালি পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে এক
প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলের এক সদস্য জানান, জনস্বার্থ সম্মিলিত 7 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। পাশাপাশি তিনি 7 দফা দাবিগুলি তুলে ধরেন। আমাদের যে 2018 বিধানসভা নির্বাচনের পর থেকে নির্বাচনের যে বিজেপি যে সব রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্ব যেসব মানে মুখরোচক বক্তব্য বলছিল, এর মধ্যে দেখা যাইতেছে কি আমরা এখন যে অবস্থা চলছে রাজ্যে, মানে তারা বলছিল আইনের শাসন প্রতিষ্ঠা করব, এ রাজ্যে খুন ধর্ষণ এবং বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করব, কি কাজের কাজ কিছুই আমরা দেখতে পাচ্ছি না। বরং এখন যে অবস্থা চলছে এই রাজ্যের অবস্থা খুব করুণ অবস্থা। এই কিছুদিন আগে যে ঘটনাগুলি ঘটছে, যেমন এই আপনার এই 12ই আগস্ট গন্ডাছড়াতে শত শত বাঙালি বাড়িঘর পুড়িয়ে দোকানপাট ভাঙচুর করে বহু কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করে দিয়েছে। অথচ তাদের কোনো এখন পর্যন্ত মানে তাদের কোনো পুনর্বাসনের কোনো ব্যবস্থা করেনি। গত 1 মাস আগে যে ঘটনা ঘটছে, যে রানীর বাজার, কদমতলা, আরো পানিসাগর, মানে স্বজন পোষণ ছাড়া আর কিছুই চলছে না। এখন সব দিকে চতুর্দিকে স্বজন পোষণ, কাজের কাজ কিছুই হচ্ছে না। এছাড়াও আরো বিভিন্ন ধরনের মানে কথা বলি তারা বলছিল, কিন্তু এই দীর্ঘদিনের বাম শাসনের এই যে নির্যাতনের পরিপ্রেক্ষিতে তাদেরকে জনসাধারণ ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু দেখলাম কি আমরা যে বামের থেকে আরো চরম বিপর্যয় এখন মানুষ হতাশাগ্রস্ত। 8 নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফার দিবস। সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও দিনটি পালন করা হয়। বিশ্ব রেডিওগ্রাফার দিবস উপলক্ষে শুক্রবার আগরতলা শহরে এক সচেতনতামূলক মিছিল সংগঠিত করা হয়। ইন্ডিয়ান সোসাইটি অব রেডিওগ্রাফার অ্যান্ড টেকনোলজিস্ট ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে এই মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। ইন্ডিয়ান সোসাইটি অব রেডিওগ্রাফার অ্যান্ড টেকনোলজিস্ট ত্রিপুরা চ্যাপ্টারের সদস্য রাকেশ দাস জানায়, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সম্পর্কে রাজ্যের মানুষকে সচেতন করার লক্ষ্যে এই দিনের মিছিল সংগঠিত করা হয়েছে। ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে উপলক্ষে ইন্ডিয়ান সোসাইটি অফ টেকনোলজিস্ট রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজিস্ট ত্রিপুরা চ্যাপ্টার, ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স এবং অ্যাসোসিয়েশন অফ মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি, তিনটা যৌথ উদ্যোগে আমরা আগরতলা শহরে ওয়ার্ল্ড রেডিওগ্রাফির বার্তা নিয়ে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আজকে অ্যাওয়ারনেস র্যালি। এই অ্যাওয়ারনেস র্যালির মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সম্বন্ধে বলার জন্য মানে অ্যাওয়ারনেস পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই আজকে অ্যাওয়ারনেস র্যালির মাধ্যমে আমাদের এই ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে শুরু হয়েছে। আগামী রবিবার আমাদের কনফারেন্স হবে IMA ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হাউসে, ওখানে আমাদের কনফারেন্স হবে, সারাদিন CME চলবে। আজকে এই র্যালির মাধ্যমে আমাদের এই শুরু হয়েছে, রোববার পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মকাণ্ড চলবে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্ত টিভির পর্দায়। নমস্কার।